This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড তাতে গ্রেপ্তার আরো একজন। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুরে অভিযান কলকাতা পুলিশের। ধীরেন 10 বছর ইতালিতে ছিলেন। 2017 সালে ভারতে ফেরেন এবং তারপর ধীরে ধীরে পাসপোর্ট জালিয়াতি চক্রে যোগদান। এই মুহূর্তে বড় খবর, রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুরে অভিযান কলকাতা পুলিশের এবং ধীরেন যে বিষয়টা জানা যাচ্ছে যে 10 বছর ইতালিতে ছিলেন, 2017 সালে ভারতে ফেরেন এবং তারপর ধীরে ধীরে এই পাসপোর্ট জালিয়াতি চক্রে যোগদান করে। দীর্ঘদিন ইতালিতে থাকা ইউরোপীয় দেশে যাওয়ার জন্য ভিসা তৈরির প্রয়োজনীয় নথি এবং ভিসা পাওয়ার সব পদ্ধতি জানা ছিল এই ধীরেন নামক ব্যক্তির। আপনাকে জানিয়ে রাখি, রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক গ্রেপ্তারি এবং তাতেই ফের এক নাম জুড়ল। এবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুরে অভিযান চালায় কলকাতা পুলিশ এবং তাতেই এই ধীরেন ঘোষ নামক ব্যক্তি তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তের বড় খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অ্যাক্টিভ রয়েছে পুলিশ এবং একের পর এক গ্রেপ্তারি সামনে আসছে। এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এই ধীরেন ঘোষ সে কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত হলো এবং কিভাবে এই গোটা প্রক্রিয়া প্রসেসের সঙ্গে সে যুক্ত, কিভাবে চলছিল গোটা বিষয়টা জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, দেখো, দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই ধীরেন ঘোষ। গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা নদিয়ার মদনপুরে এই ধীরেন ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে বেশ কিছু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সংক্রান্ত নথিপত্র বিভিন্ন ব্যক্তির নামে থাকা সেগুলোও বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর এই ধীরেন ঘোষকে আজকে আলিপুর আদালতে পেশ করা হলে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। তবে এই ধীরেন ঘোষ সম্পর্কিত বিষয়ে আরও যেটা আমরা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি যে 2007 থেকে 2017 দীর্ঘ 10 বছর এই ধীরেন সে নিজে ইতালিতে ছিল। আর এই বিদেশে থাকার সুবাদেই ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য কি ধরনের নথিপত্র প্রয়োজন হয় বা পাসপোর্ট তৈরি হওয়ার পর ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন কোন নথি থাকলে সহজে ভিসা পাওয়া যায়, এই যাবতীয় বিষয় তার একেবারে নখদর্পণে ছিল বা সেই সমস্ত বিষয়গুলো সে খুব একেবারে ওয়াকিবহাল ছিলেন। আর সেই জায়গা থেকে সে যখন ইতালি থেকে ভারতে ফিরে আসে, তারপরে এই মনোজ গুপ্তা এবং অন্যদিকে সমরেশের হয়ে সে কাজ করতে শুরু করে। আর এই ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতীয় পাসপোর্টের যে চাহিদা ছিল, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসার পর সেই সমস্ত নাগরিকদের নামে যে পাসপোর্ট তৈরি হতো, সেই পাসপোর্টকে ব্যবহার করে কিভাবে সহজে বিদেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য ভিসা পাওয়া যেত, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু দেখভাল করতো এই ধীরেন ঘোষ। এবং ধীরেনকে গ্রেপ্তার করার পর তাকে আজকে আদালতে পেশ করার পর 15ই জানুয়ারি পর্যন্ত তাকে হেফাজতে নিয়েছে। তদন্তকারীরা এখন যেটা জানতে চাইছেন যে এই ধীরেনের সঙ্গে আর কার কার যোগাযোগ রয়েছে এবং এতদিন দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর সে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, এই সময় কত বাংলাদেশি নাগরিকদের সে বিদেশে পাঠানোর কাজ করেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আরো স্পষ্ট হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। একদম সুপ্রিয়, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ সব মিলিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তারি বেড়ে 8। এবার নওদার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে ধৃত সাজিবুল, তার থেকে উদ্ধার রহস্যময় ডায়েরি। আরবিতে সাংকেতিক ভাষায় লেখা ডায়েরি গোয়েন্দাদের হাতে দেওয়া, অর্থাৎ নতুন সদস্য নিয়োগের তথ্য সেই ডায়েরিতে রয়েছে সংগঠন বিস্তারের একাধিক খুঁটিনাটি তথ্য। কার কার সঙ্গে যোগাযোগ সাজিবুলের সেই তথ্যও রয়েছে ডায়েরিতে। কোন পথে আগামীতে চলবে সংগঠন রয়েছে তার দিশাও। ডায়েরির সংকেত ডিকোড করার চেষ্টায় এসটিএফ এর গোয়েন্দারা। সংকেত ডিকোড করলে বাংলা অসমে জঙ্গি জালের হদিশ মিলবে, আশা গোয়েন্দাদের। ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর লক্ষ্য ছিল এই সাজিবুল ইসলামের। গোয়েন্দা রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য TV9 বাংলার হাতে। সোশ্যাল মিডিয়ায় তরুণদের মগজ ধোলাই করত এই সাজিবুল। মগজ ধোলাই করে তরুণ যুবকদের জঙ্গি কার্যকলাপে নিয়ে আসার লক্ষ্য ছিল সাজিবুলের। চাঞ্চল্যকর রিপোর্ট STF এর। কেবল সাদরাডি নয়, আল কায়দা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিল সাজিবুল এবং মুস্তাকিম। জঙ্গি যোগে হরিহরপাড়া থেকে আগেই গ্রেপ্তার হয় মিনারুল শেখ ও আব্বাস আলী। এছাড়াও কেরল থেকে ধরা পড়েছিল বাংলাদেশি জঙ্গি সাদরাডি। তাদের জিজ্ঞাসাবাদের পর সাদরাডির পিসির ছেলে সাজিবুলের নাম উঠে আসে। এরপরই জিজ্ঞাসাবাদ করে সাজিবুলকে গ্রেপ্তার করে বেঙ্গল STF। আব্বাস, মিনারুলের সঙ্গে যোগাযোগ ছিল সাজিবুলের।
জামাত আল কায়দা ও আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই সাজিবুলের। ধৃতদের থেকে বাজেয়াপ্ত ফোনে মিলেছে সেই তথ্য। এদিকে বাংলায় জঙ্গি নেটওয়ার্কের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের নওদায় মহিলা পরিচয় আধার কার্ড মুস্তাকিমে। কয়েকদিন আগেই জঙ্গি যোগে গ্রেপ্তার করা হয় সাজিবুল ইসলামের বন্ধু মুস্তাকিমকে। তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে বাংলাদেশি খুঁজতে এবার বাংলাভাষী নিয়োগের পথে দিল্লি পুলিশ। ফের বাংলাদেশ সেল চালু করতে চলেছে দিল্লি পুলিশ। প্রত্যেক সেলে থাকবেন 5 থেকে 10 জন বাংলাভাষী পুলিশ আধিকারিক, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশে কি চলছে? বর্ষবরণের দিনই বাংলাদেশের ধর্মীয় স্থানে ফের হামলা। সিলেটের মৌলভীবাজারের পুরোহিতকে মারধরের অভিযোগ। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর কট্টরপন্থীদের, অর্থাৎ বাংলাদেশে কট্টরপন্থীরা তারা লাগাতার হামলা চালাচ্ছে। বর্ষবরণের দিনই বাংলাদেশের ধর্মীয় স্থানে ফের হামলা হয়। সিলেটের মৌলভীবাজারে পুরোহিতকে মারধরের অভিযোগ সামনে আসছে। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর কট্টরপন্থীদের, সেই ছবি এসছে আমাদের কাছে, দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। ভাঙচুর, হামলা মন্দিরে। বাংলাদেশে সমানে চলছে হিন্দুদের ওপর অত্যাচার। বর্ষবরণের দিন বাংলাদেশের ধর্মীয় স্থানে হামলা। সিলেটের মৌলভীবাজারে পুরোহিতকে মারধরের অভিযোগ। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর কট্টরপন্থীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সুমন কল্যাণ, বাংলাদেশে এই যে লাগাতার অত্যাচার, তার কোনো বিরাম নেই। বর্ষবরণের দিন সেদিনও সিলেটের মৌলভীবাজারের পুরোহিতকে মারধরের অভিযোগ উঠলো। ঠিক কি চলছে সেখানে? দেখো, বর্ষ শেষের দিনও আমরা দেখেছি যে একজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার দোষ ছিল একটাই, যে সে ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি। অর্থাৎ হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণের উপর তার উপর বেশ কিছুদিন চাপ হচ্ছিল। গতকালকে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায়। আজকে অর্থাৎ বর্ষ বরণের দিন, আজকে সনাতনীদের ধর্মস্থানে কিন্তু আঘাত করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে এবং যিনি সেবায়ত রয়েছেন তার উপর হামলা হয়েছে। ফলে একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে, আর এই ঘটনাটা ঘটেছে কিন্তু বাংলাদেশের সিলেট জেলায়। ফলে যে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব, সেই ঘটনা থামার কোনো নাম নিচ্ছে না ইউনিস প্রশাসনের জামানায়। একের পর এক ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। খুব কম সংবাদ মাধ্যমে আসছে যে পরিমাণ ঘটনা একের পর ঘটছে, এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এবং যে পরিস্থিতিতে এখন বাংলাদেশ রয়েছে, সনাতনী এবং হিন্দুদের অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় এই মুহূর্তে। তো নিষ্ঠা একদম নজর থাকবে সুমন কল্যাণ, অনেক ধন্যবাদ। আগামীকাল বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি। সম্ভবত যেতে পারছেন না রবীন্দ্র ঘোষ, কারণ আমাদের কাছে যে খবর আসছে, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি চিন্ময় প্রভুর আইনজীবী আরও বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শুনানি ঘিরে আশঙ্কা এবং উদ্বেগের মধ্যে 25 জন আইনজীবীর প্যানেল তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ। ঢাকা শীর্ষ আদালতের 15 জন এবং চট্টগ্রাম আদালতের 10 জন আইনজীবী নিয়ে এই প্যানেল। বড় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি সনাতনী মঞ্চের, যদিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। উনি 20-25 জনের একটা টিম ওখানে অর্গানাইজ করেছেন চিটগঙ্গে, যারা শুনানিটা করবে। কিন্তু আমরা জানি কি লাস্ট দুবার যেটা যখন শুনানি হয়েছিল, অনেক হুমকি দেওয়া হচ্ছিল আর বলা হয়েছিল কি আমরা হাত পাও ভেঙে দেব যে লড়তে আসবে। তো এটা নিয়ে তো চিন্তা আছে, আশঙ্কা আছে। আজকে আমরাও এটাও দেখলাম কি ইসকনকে নিয়ে ওখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরো কিছু ডিটেলস ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে কি ইসকনের 201 অ্যাকাউন্টে 250 কোটি টাকা পাওয়া গেছে। এরকম ওরা ইসকনকেও নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আমরা এটাই আশা করি আর এটাই প্রার্থনা করি কি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কালকে যেটা শুনানিটা হবে ওটা সঠিকভাবে হোক
আর ওনার যে লয়ার যারা আইনজীবীরা আসবে কোর্টে ওরা ওনার পক্ষ রাখতে পারে, এটাই আমরা আশা করছি।